ওসমানকে হেনস্থার চেষ্টা চালানোর প্রতিবাদে অভিযুক্ত বাদলের বাড়িতে বিক্ষোভ করে ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। হাতে লাঠি অস্ত্রশস্ত্র এবং ইট সহকারে যেরকম ভাবে পারছে, আমি আর কিছু দেখি নাই আর কি, এরকম মারা মারছে আমি আর কোনো কিছু দেখি নাই। এটাই ছাত্রলীগের প্রকৃত ছিল না, বরং তারা বলতে থাকে সাংবাদিক হলে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তুই কে উত্তেজিত হয়ে। আসলে সেদিনের ঘটনা আপনাকে একটু বলা উচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গত 2 দিন আগে আমেরিকায় শামীম ওসমান সাহেবের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা বাদল সাহেবের বাড়িতে ব্যাপক ভাঙচুর সৃষ্টি করেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই বাদল সাহেবের বাড়িতে এমনভাবে হামলা করেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা এবং সেই সাথে সেখানে ককটেল বিস্ফোরণ করে ঘটিয়েছে। আর সেই সাথে তাদের উপর যেভাবে আক্রমণ করেছে অত্যন্ত দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানকার চিত্রটি বর্তমান অত্যন্ত ভয়াবহ সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে এবার শামীম ওসমান মুখ খুলেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্র দেখে আসি এবং কিভাবে সেই ছাত্রলীগ নেতারা কিভাবে ভাঙচুর সৃষ্টি করেছে এবং ভয়াবহ হামলার শিকার করেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্রটি দেখে আসি এবং সেই সাথে শামীম ওসমান কি বলেছেন সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তিনটা ছোট ভাই ওরা তোলাম কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। তোলাম কলেজের ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ নাকি নাম, সে এবং তার সাথে প্রায় 30-40 জন ছেলে পেলে তিনটা যে ছোট ভাই যাচ্ছিল ওদের ধৈরা মারছে। দুইটা ছুইটা আইসা আমার কাছে আইসা বলছে যে ভাই আমাকে মাইরা ফাড়া লাইছে আর আমার একটা বন্ধুরে আটকে রাখছে, ভাই ওরে বাঁচান। পরে আমি গেছি, দৌড়াই গেছি, আমি ছুটে আনতে যখন গেছি, আমি যাওয়ার পরে সাথে সাথে ওরা যেরকমভাবে পড়ছে, হাতে লাঠি অস্ত্রশস্ত্র এবং ইট সহকারে যেরকমভাবে পারছে, আমি আর কিছু দেখি নাই আর কি, এরকম মারা মারছে আমি আর কোনো কিছু দেখি নাই। রিয়াদ কি দেশের, ও ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, ওকে যদি কেউ গালাগালি করে এটা প্রশাসনের কাছে বা বিচার দিতে পারে। ওকে নিজেকে কি কেউ অটফাদার মনে করে না সন্ত্রাস মনে করে? ওইভাবে কিভাবে একটা ছাত্র সংগঠনের নেতা হয়ে আরেকটা ছাত্র দলের নেতাকে এইভাবে কিভাবে প্রহার করে? আপনারা সাংবাদিক সহ আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। মহানগর বিএনপির নেতারা সেভ করতে গেছে, তারা লাঞ্ছিত হয়েছে। এটা কোনো শিষ্টাচার? এটা কোন শিক্ষা? এইটাই ছাত্রলীগের প্রকৃত চরিত্র, এটাই তাদের চরিত্র। কিন্তু নারায়ণগঞ্জের ছেলে আমরা নারায়ণগঞ্জ থাকবো, ওদেরও থাকতে হবে। সদস্য সচিবের কাছে একটা ফোন আসছে যে আমাদের তুলারাম কলেজ শাখা ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক রাজীবকে আহত করে তুলারাম কলেজের ডাক বাংলার এখানে আটকে রাখা হয়েছে। আমি সদস্য সচিব আবু আলী সুবকান টিপু এবং আমাদের এই মূল দলের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমরা এই ডাক বাংলাতে যাই। পরে আমরা দেখতে পাই যে আমাদের এই ছোট 2 ভাইকে, এই ছাত্রদলের এই 2 নেতাকে এরা বিভিন্নভাবে শারীরিক টর্চারিং করে ওখানে আটকে রাখছে। এর মধ্যে আমরা ওই রাজীবকে নিয়ে একটা অটো গাড়িতে উঠানোর পর ওরা সবাই বিক্ষুব্ধ হয়ে যায়। রিয়াদের নেতৃত্বে, ছাত্রলীগের রিয়াদের নেতৃত্বে উচ্ছৃঙ্খল ছাত্রলীগের ছেলেপেলেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিয়ে যাওয়ার পথে বাধা প্রদান করে। তারা আমাদের কথা না শুনে বরঞ্চ আমাকে তারা শারীরিকভাবে প্রহার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারা আমাকে ধরে নিয়ে মারধর করে। পরবর্তী সময় আমি আমার নিজের যান বাঁচানোর জন্য আমি সেফ সাইডে চলে যাই এবং এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কিছু নয়। যে ওদেরকে মাইরে একটা কোণার ভিতরে ফালে রাখছে, অপর পাশে তারা আটকে তারা পাহারা দিতে আছে কেউ আসে কিনা। আমি জনগণ নিয়ে গেলাম, যাওয়ার পর আমার মহানগর ছাত্রদলের মহানগর বিএনপি যুগটা আনসানু কাঁধে করে একটা অটোতে ঢুকাইতে লইছে। এমন সময় তারা আরও 3-4 জন আইসা বলে রিয়াদ ভাইলেও কথা, রিয়াদ ভাই ওই জায়গায় যাইতে হইব। আজকে যে ঘটনা ঘটেছে সেটা রিয়াদের নেতৃত্ব হয়েছে। রাজীব যদি মারা যায় এই রিয়াদ দায়িত্ব বহন করবো, পাশাপাশি নারায়ণগঞ্জ থানার প্রশাসন দায়িত্ব বহন করব। তাদের কাছে আমরা উদ্ধার করে দেওয়ার পর তাদেরকে ট্রিটমেন্ট না করে থানায় নিয়ে তাদেরকে অন্য মিথ্যা মামলায় দেওয়ার জন্য আমরা রাজীবকে উদ্ধার করে আমরা ওখানে দেওয়ার পরও তার উদ্ধার টিম তার কাছে যখন নিয়ে গেছে, পুলিশ তার উচিত ছিল তাকে সরাসরি আগে ট্রিটমেন্টে না পারা সে থানায় তাদেরকে ওখানে বসা। এখন তার মাথা থেকে শরীর থেকে রক্ত ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর জন্য সে কোনো অঘটন ঘটে তার দায়িত্ব এই নারায়ণগঞ্জ থানার ওসিকে বহন করতে হবে এবং এই রিয়াদকে বহন করতে হবে।
পা থেকে মাথা পর্যন্ত এবং চোখ থেকে এমন কোনো অঙ্গ নাই যার মধ্যে তাকে আঘাত করা হয় নাই। আমরা খবর পাইয়া পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ যেয়া সেখান থেকে তাদেরকে উদ্ধার করে। পুলিশও তাদেরকে গ্রেপ্তার না করে এই রাজীব সহ অন্য একজনকে হ্যান্ডকাপ পরিয়ে আজকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা এই পুলিশের ভূমিকা এবং ছাত্রলীগের যারা এই জঘন্য বর্বরচিত ঘটনা ঘটাইছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই খবর পাইয়া যাওয়ার পরে এই আনোয়ার হোসেন আনুর উপরেও তারা ক্ষুব্ধ হয়, মারধর করে। সময় মতো না যেত এবং আমরা যদি খবরগুলি না পেতাম তাহলে হয়তো তাকে জীবিত উদ্ধার করা যেত না, তাকে হয়তো আজকে এখন হয়তো লাশ করে ফেলতো। সেই সন্ত্রাসীদেরকে পুলিশ গ্রেপ্তার করলো না, পরবর্তীতে এই আহতদেরকে তারা থানায় নিয়ে গেল। এই ধরনের আচরণ আমরা পুলিশ থেকে আশা করি না। পুলিশের উচিত ছিল তাদেরকে প্রথমে হসপিটালে নিয়ে আসা, সেটা না কইরা তারা থানায় নিয়ে তাকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এটা চেষ্টা। এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এই সন্ত্রাসীদের আপনাকে একটু বলা উচিত। আমি সেদিন মাত্র আমেরিকা এসে পৌঁছেছি এবং আমি আমার এক ছোট ভাইকে নিয়ে ওখানে গেছিলাম একটু চা খাওয়ার জন্য, এবং আমরা দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। সেখানে বোধহয় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল, তো সেখানে 50-60 জন ছিল বাইরে দাঁড়িয়ে। আমাকে দেখা মাত্রই অশালীন ভাষায় তারা গালাগালি করছিল। তাতে আমার কিছু এসে যায় না, কারণ তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু আমি আশাও করি না। কিন্তু যেই মুহূর্তে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বলেছে, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হয়নি। কারণ আমরা তো তারাই। আমাদের উপরে 16 জনে যখন বোম ব্লাস্ট হয়েছিল, মৃত্যুর মুখেও আমরা তখন বলেছিলাম আমাদের বাঁচান এই কথা বলে নেই, বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, কারণ বাংলাদেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। সেই ক্ষেত্রে আমি তাদের কাছে যাই, যে আমি উত্তেজিত হইনি। আমি তাদের কাছে একটা কথাই বলেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম, এবং আমি দেখেছিলাম যে তাদের মধ্যে বেশ কিছু ছেলে এটা বুঝতে পেরেছিল, যাদের বাবা মা ভালো। আমি বলেছিলাম যে তোমার বাবা মা তোমাদের কি শিক্ষায় শিক্ষিত করেছে, বয়স কত? একজন বললো যে আমার বয়স 34। আমি বললাম যে আমার ছেলের বয়সও তোমাদের সমান। তো তোমরা যে রাস্তায় দাঁড়িয়ে এই অশালীন ভাষা ব্যবহার করছো, তো এতে মানুষ কি বলবে? মানুষ তো তোমাদের বাপ মাকে নিয়ে কথা বলবে যে তোমাদের কোনো সভ্যতা শেখায় নাই। আর জাতির পিতার কন্যা তো আমাদেরই মাতৃতুল্য, সেখানে তাকে নিয়ে এরকম নোংরা গালি দিচ্ছ কিভাবে? এই কথা বলার পরে তাদের মধ্যে বেশ কিছু দেখলাম একটু চুপ হয়ে গেছে, কিন্তু বাকি কয়েকজন দেখলাম যে তারা ব্যাপারটাকে আরেকটু, আমার এই ভদ্র আচরণটাকে তারা দুর্বলতা ভাবছে। আমার কাছে যেটা ভালো লেগেছে, আমার সাথে কিন্তু আর কেউ ছিল না। আমি বললাম যে আমার সাথে যে গাড়ি চালাচ্ছে সে ছাড়া, কিন্তু দেশের মানুষ যে জাতির পিতার কন্যাকে ভালোবাসে এবং বিদেশেও যে ভালোবাসে তার প্রমাণ হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, সেখানকার চিত্রটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ভয়াবহ সৃষ্টি করেছে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনীরা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শামীম ওসমানের সেই ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। যেহেতু এই ঘটনাটি হয়েছে আর সেই ঘটনা নিয়ে বাঙালিরা আলোচনা করবে না এবং অস্থিরতা সৃষ্টি করবে না, সেটা বলা যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা এমনভাবে উঠে পড়ে লেগেছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।